Hello everyone, Assalamu alaikum. Welcome to 5 Minute College. Friends, আজ আমরা রসায়নের থার্ড চ্যাপ্টারে পদার্থের গঠন তৃতীয় পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা ইতোপূর্বে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় পার্ট আলোচনার মাধ্যমে আমরা এই অধ্যায়টি শেষ করব। সো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এই ক্লাসটা বা ভিডিওটা যদি দেখো তাহলে ইনশাল্লাহ ইলেকট্রন বিন্যাসটি ভবিষ্যতে কোনো কনফিউশন থাকবে না। তো ইলেকট্রন বিন্যাস আমরা এর আগে করার পূর্বে সেকেন্ড পার্টে দেখেছি যে কোনো শেলে কতটি ইলেকট্রন থাকে এটা জানা যায় 2n² এই সূত্র দিয়ে। এই সূত্রটি প্রদান করেছিলেন বিজ্ঞানী নিলস বোর। তো এই সূত্র দিয়ে কোন শেলে কয়টি ইলেকট্রন থাকে সাধারণত এটা জানা যায়। আর শেলগুলোকে ডিনোট করা হয় ইংরেজি প্রতীক কে, এল, এম, এন এই অক্ষরগুলো দিয়ে। তো কে শেল এই অক্ষরগুলো দিয়ে মানে ডিনোট করার পর কোন কক্ষপথে বা কোন উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে সেটা কিভাবে জানবো, সেটা জানা যায় এসপিডিএফ দিয়ে। মূলত ইলেকট্রন বিন্যাস করা হয় এসপিডিএফ এই অরবিটালগুলো দিয়ে। তো এসপিডিএফ ধারণাটা আসছে অরবিটাল এই শব্দটি থেকে। অরবিটাল কি? অরবিটাল হচ্ছে কোনো পরমাণু যখন ত্রিমাত্রিক বিন্যাসে অবস্থান করে তখন বা পরমাণুর চারপাশে ইলেকট্রনগুলো থাকে তখন এই ত্রিমাত্রিক বিন্যাসে দেখা যায় যে কোন অংশে বা কোন অঞ্চলে ইলেকট্রন এর আধিক্য থাকে বা ইলেকট্রন মেঘ আবির্ভূত হয় বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই অঞ্চলকে বলা হয় অরবিটাল। তো অরবিটাল আর অরবিটের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সেটা হচ্ছে অরবিট হচ্ছে কোনো শেলকে বোঝায় আর অরবিটাল হচ্ছে ওই শেলগুলোর উপশক্তি স্তর। তো শেল হচ্ছে কেএল এমএন দ্বারা প্রকাশ করা হয় আর অরবিটাল গুলো সাধারণত প্রত্যেকটা শেল থেকে দেখা যায় 1s। কে শেলে 1s একটা উপস্তর আছে, এল শেলে উপস্তর আছে দুইটা 2s এবং 2p। 3 নাম্বার শেলে বা এম শেলে উপস্তর আছে তিনটি 3s 3p এবং 3d। এই তিনটা উপস্তর আছে এম শেলে। আর এন শেলে চারটা উপস্তর আছে, একটা হচ্ছে 4s 4p এবং 4d ও 4f। এই চারটা উপস্তর আছে এন শেলে। এইভাবে উপস্তরগুলো দেখা যায় আছে। তো প্রত্যেকটা উপস্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে, যেমন এস, পি, ডি, এফ। এস স্তর এগুলো মনে রাখতে হবে খুব ভালোভাবে, তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এস উপস্তরে থাকবে 2টি ইলেকট্রন, পি উপস্তরে 6টি ইলেকট্রন, তারপরে ডি উপস্তরে থাকে 10টি ইলেকট্রন, এফ উপস্তরে 14টি ইলেকট্রন থাকে। এখন এই ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আগে জানতে হবে এই ডায়াগ্রামটি। এই ডায়াগ্রামটি যদি জানা থাকে তাহলে খুব সহজেই ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। ডায়াগ্রামটি হলো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। এখন এই ডায়াগ্রামের মধ্যে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব? ইলেকট্রন সাধারণত কম শক্তি স্তরে আগে প্রবেশ করে, তারপরে ধীরে ধীরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরে যায়। তো ইলেকট্রন দেখা যায় যে সবচেয়ে কম শক্তি স্তর 1s, এই স্তরটায় আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে 2s এ, তারপরে 2p 3s। এইভাবে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে যে ইলেকট্রন প্রবেশের ক্রম। তারপর 2p এর পরে 3s, 3s এর পরে যাবে 3p, 3p এর পরে 4s, তারপরে 3d 4p 5s 4d 5p 6s 4f
5d 6p 7s, তারপর 5f 6d 7p 8s। এভাবে ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। তো এই যে ধারাবাহিকতা, এটা মনে রাখার জন্য আমি একটা কবিতা এখানে লিখে রেখেছি। কবিতার লাইনগুলো যদি মনে থাকে তাহলে অবশ্যই ইলেকট্রন বিন্যাসের সময় খুব সহজভাবে ইলেকট্রন বিন্যাস করা যাবে। কবিতাটা হচ্ছে, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, দেখো প্রিয়া শোনো, দেখো প্রিয়া শোনো, ফিরে দেখো প্রিয়া শোনো, ফিরে দেখো প্রিয়া শোনো। তো এগুলো আমরা খেয়াল করি একটু, যে এখানে শোনো যখন বলবো তখন উচ্চারণ হবে এস, তারপরে শোনো এস, এটা প্রিয়াতে প্রি পি, শোনোতে এস, প্রিয়াতে পি, তারপরে এস, তারপর দেখো ডি উচ্চারণ হয়, এটা প্রিয়াতে পি, শোনোতে এস, দেখো ডি, প্রিয়াতে পি, শোনোতে এস, ফিরে দেখো এফ, ডি পি এস, এফ ডি পি এস। তাহলে আমরা এবার একটু ফাঁকে এই জিনিসটাই লিখি, কি আসে, এস, তারপরে এস পি, এস পি, এস পি এস, এস পি এস, তারপরে কি আসে, ডিপিএস, ডি পি এস, তারপর আসে ডিপিএস, আবার আসে ডিপিএস, তারপরে এফ ডিপিএস, আসে কি এফ ডি পি এস, আবারও আসে শেষেরটা এফ ডি পি এস। অর্থাৎ এখানে ক্রমটা হচ্ছে, প্রথমে 1s, তারপরে যাবে 2s এ, তারপরে যাবে 2p তে, তারপরে 3s, এটা 3p, এটা হচ্ছে 3s একবার লিখছি, এবার আসবে 4s, তারপরে এটা হচ্ছে 3p এর পরে d, 3d, এটা 3p এর পরে 4p, এটা একবার লিখছি, এটা 5s, এবার হবে 3d এর আগে লিখছি, এখন হবে 4d, এটা 4p, এটা 5p, এটা 6p গেছে 6s, তারপর এটা হবে 4a, 5d, 6p, 7s, 5f, 5d লিখছে একবার, 6d, 6p গেছে, এখানে হবে 7p, আর সব শেষে হবে 8s। এইভাবে আমরা ইলেকট্রন গুলো বিন্যাস করার সময় ডায়াগ্রামটা মনে রাখবো। এবার আসি, ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। সোডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো এই ডায়াগ্রামটা এখন ফলো করি। প্রথমে সোডিয়ামের 1 নম্বর স্তরে যাবে। আমরা এর আগে জেনেছি যে এস উপস্তরে থাকে সর্বোচ্চ 2টা, পি উপস্তরে 6টা, ডি উপস্তরে 10টা, এফ উপস্তরে 14টা ইলেকট্রন প্রবেশ করে। তো প্রথমে 2টা ইলেকট্রন প্রবেশ করবে 1s2, তারপরে যাবে কোথায় 2s, তারপরে যাবে 2s2, তারপরে যাবে 2p6। এক লাইনে যদি আমরা করি এভাবে আসবে। অর্থাৎ কয়টা হলো, 6 2 এ 8 এবং এই দুইটা 10টা ইলেকট্রন হলো। এখন আরেকটা ইলেকট্রন দরকার। এই ইলেকট্রনটা কোথায় যাবে, 2p কভার করার পর আসবে 3 তে, 3s, একটা ইলেকট্রন যাবে 3s1 এ। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। যে এই যে এর উপরে
আমরা এগুলো কিন্তু স্কয়ার বলবো না, এটা হচ্ছে দুইটা ইলেকট্রন 2s2 2p6 আর 3s1 এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। কিছু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন আছে, যেমন ধরো পটাশিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 19, পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19। এখন এই ইলেকট্রনটা কিভাবে আমরা বিন্যাস করব? পটাশিয়ামের 1s2, তারপরে 2s2 2p6, তারপরে 2p6 কভার হওয়ার পর 3s2, তারপরে যাবে 3p6, তারপরে কোথায় যাবে 4s আর হচ্ছে 3d। এখন দেখো শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা আছে এখানে? 4s 6টা, 2টা 8টা, আর এই 6 14 2 16 2 18, 18টা হয়ে গেছে। এখন শেষের যে ইলেকট্রনটা 19তম ইলেকট্রনটা কোন উপস্তরে প্রবেশ করবে? 4s এ না 3d তে? কার শক্তি কম সেই উপস্তরে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। তো আমরা জানি যে এই ক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করে। কেন প্রবেশ করে? কারণ হচ্ছে 4s এর শক্তি 3d এর চেয়ে কম, এজন্য 4s এ ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। এখন 4s যে শক্তি কম আর 3d যে শক্তি বেশি, এটা কিভাবে বুঝবো? এটা একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবা। n+l, যখন একটা উপস্তর বা অরবিটাল শক্তি কম না বেশি এটা হিসাব করব, তখন অবশ্যই n+l এই সূত্রটা দিয়ে আমরা হিসাব করব। n হচ্ছে এখানে ধরো 4s আর 3d, এই দুইটার মধ্যে কে শক্তিশালী এবং কার শক্তি কম হিসাব করি। 4 হচ্ছে n এর মান, আর প্লাস l, আমরা এই সময় যখন হিসাব করব যে n+l কোনটা ছোট কোনটা বড়, তখন অবশ্যই s এর মান হবে 0, আর p এর মান হবে 1, d এর মান 2, f এর মান ধরতে হবে 3। যখন n+l এর মান হিসাব করব সেই ক্ষেত্রে এইটা আমরা লিখব বা এইটা মনে রাখবো, এইটা হিসাবে আমরা n+l এর মানটা বের করব। দেখো এখানে n এর মান তাহলে কত? এই জায়গা 4, আর s এর মান কত? 0, এই যে 0, এজন্য এটার মান হবে টোটাল 4। 3d এর ক্ষেত্রে n+l এর মান কি হয়? 3d এর ক্ষেত্রে n+l এর মান হবে n এর মান 3, আর l এর মান এখানে দেওয়া আছে, l এর মান কত? যেহেতু d, সো এটা না এইটা হবে d, l এর মান 2 হবে, তাহলে টোটাল মান হচ্ছে 5। এখন n+l এর মান দেখো, এইটার 4 আর এইটার 5, তাহলে 4s উপস্তরের কম, 3d এর উপস্তরের শক্তি বেশি। এই মান দেখে বুঝবো যার মান হবে n+l এর মান যার ছোট তার শক্তি কম, আর n+l এর মান যার বেশি তার শক্তি বেশি। সো কম শক্তি স্তরে যেহেতু ইলেকট্রন প্রবেশ করবে আগে, এজন্য 4s অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করবে, 3d তে প্রবেশ করবে না। কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে জেনেছি যে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে কম শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে ওই অরবিটাল পূর্ণ করার পর ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে বা উচ্চতম অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এই হিসাবটা মনে রাখতে হবে যে n+l এর মান কোনটা বড় কোনটা ছোট, কোন অরবিটাল ছোট বড়, এটা হিসাব করলে n+l এর মান যার কম সে কম শক্তি সম্পন্ন অরবিটাল, আর যার বেশি সে বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। সো এভাবে আমরা খুব সহজেই হিসাব করতে পারি। পরীক্ষা যদি আসে যে পটাশিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, তাহলে কিভাবে বের করব? তাহলে হিসাব করতে হবে যে পটাশিয়ামের এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এই 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি।
এটা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। 2 নাম্বার শক্তি স্তরে কিন্তু উপস্তর দুইটা, 2s আর 2p। তো 2 নাম্বার শক্তি স্তরে তাহলে ইলেকট্রন কয়টি? ইলেকট্রন আছে এই 2 আর এই 6, কয়টা? 8টা ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরেও কয়টা ইলেকট্রন আছে? তৃতীয় শক্তি স্তর হচ্ছে 3s 3p, কিন্তু আরেকটা শক্তি স্তর আছে 3d, বাট এখানে 3d নাই। কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে কম শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করছে, এই জন্য 4s আসছে আগে, 4s এ কভার হয়ে গেছে, যার কারণে 3d তে আর যায় নাই। তো এখানে দুইটা স্তর আছে, ইলেকট্রন আছে কয়টা? 2টা আর এই 6টা, তাহলে তৃতীয় স্তরে আছে 8টা ইলেকট্রন। চতুর্থ নাম্বার স্তরে আছে কয়টা? 1টা ইলেকট্রন। সো এভাবে আমরা কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে সেটাও বের করতে পারবো পরীক্ষায় আসলে। তাহলে সোডিয়ামের কয়টা? সোডিয়ামের 2টা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, তৃতীয়টিতে 1টি ইলেকট্রন আছে। সো এইভাবে আমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাস করতে পারি। তাহলে এবার আমি একটা কুইজ দেব যে স্ক্যান্ডিয়ামের কয়টি ইলেকট্রন কোন কক্ষপথে আছে বের করো। স্ক্যান্ডিয়ামের 21। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? ইলেকট্রন বিন্যাস একটু খেয়াল করো, এটা হবে 1s2, নিজেরা পারলে করো, আর যারা পারবে না তাদের জন্য আমি লিখে দিই। 2s2 2p6, কয়টা হলো? 10টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে 3 নাম্বার কক্ষপথে এ পর্যন্ত হয়েছে। এখন 3 নাম্বার কক্ষপথে 3s2, তারপরে 3p6, তারপরে কোথায় যাবে? 3d 4s আর হচ্ছে 3p6 কভার হয়ে গেছে। এখন কয়টা ইলেকট্রন আছে? 2 2 4 6 10 আর 2 এ 12 6 এ 18, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 21টা। 3p এর পরে যাবে কোথায়? 4s এ, 4s, তারপরে যাবে কোথায়? 3d। এখন 4s উপস্তরে কয়টা ইলেকট্রন যাবে? 4s উপস্তর কভার করে, মানে নিম্নতম শক্তি স্তর কভার করে, অর্থাৎ s অরবিটাল 2টা থেকে 2টা পূর্ণ করে 3d অরবিটাল যাবে, অবশিষ্ট আছে 1টি। এভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আর কিছু ইলেকট্রন আছে যেগুলো ব্যতিক্রমধর্মী, এই ইলেকট্রনগুলো বেশি পরীক্ষায় আসে, যার কারণে এগুলো বেশি মনে রাখারও চেষ্টা করতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণত ইলেকট্রন পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকলে সেটা স্টেবল, ডি অরবিটালে 10টা থাকলে এটাও স্টেবল, আর এফ অরবিটালে 14টা থাকলে এটাও স্থিতিশীল বেশি। তো এগুলোর যদি একটা করে কম থাকে তাহলে সাধারণত এগুলো অস্থিতিশীল বা আনস্টেবল হয়ে থাকে। তো দেখা যায় যে ডি অরবিটালে ইলেকট্রন d5 অথবা d10, এই দুইটা ইলেকট্রন খুবই স্থিতিশীল। আর যদি এগুলোর কম থাকে তাহলে ধরো এটাকে বলা হয় হাফ ফিল d5, যেহেতু এটা ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে, সো এটাকে বলা হয় হাফ ফিল, আর এটাকে বলা হয় ফুল ফিল। এখন এটা লেখার কারণ হচ্ছে আমরা ব্যতিক্রমধর্মী 2টা ইলেকট্রন বিন্যাস করব। এই 2টা ইলেকট্রন বিন্যাস প্রায়ই আসে পরীক্ষায়, দেখা যায় ক্রোমিয়াম এবং কপার। ক্রোমিয়ামের 24 আর কপারের 29। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2s2 2p6, তৃতীয় কক্ষপথে 3s2 3p6, তারপরে 3p এর পরে কোথায় যাবে? 4s এ যাবে, 4s 2 3d। দেখো কয়টা ইলেকট্রন হলো? 2 আর 6 8 10 16 18 22, আর
ইলেকট্রন আছে কয়টা, সরি 2 2 4 6 10 12 18 20, 20টা ইলেকট্রন হয়েছে অলরেডি। আর আছে কয়টা, এখানে আরো 4টা ইলেকট্রন অবশিষ্ট আছে। তো এই 4টা ইলেকট্রন ডি অরবিটালে যাবে অবশ্যই, যেহেতু এস অরবিটাল 4s অরবিটাল পূরণ হয়ে গেছে, এই জন্য যাবে কোথায়, 3d অরবিটালে। তো 3d অরবিটালে দেওয়ার সময় আমরা কিভাবে দিব, আমরা 4টা ইলেকট্রন যেহেতু আছে 4 দেওয়ার কথা এখানে, কিন্তু এই জায়গায় সমস্যাটা সৃষ্টি হবে। কারণ কি, এখানে এই অর্ধপূর্ণ অরবিটাল থাকে না, বা এই অবস্থায় ইলেকট্রন অস্থিতিশীল বা আনস্টেবল। এজন্য 4d4 অথবা d9 এরকম যদি স্ট্রাকচার আসে ইলেকট্রন বিন্যাসে, তাহলে অবশ্যই একটা ইলেকট্রন আগের অরবিটাল থেকে জাম্প করে এই অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ এখানে 4টা না হয়ে হবে 5টা। কারণ হচ্ছে ইলেকট্রন 3d5 অবস্থায় এটা খুবই স্থিতিশীল, এটাই হচ্ছে স্টেবল অবস্থা। আর যদি তাহলে দেখা যাচ্ছে এখানে 4 না হয়ে 5 হলো, কিন্তু এখানে যে 2টা আছে এখানে একটা হয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে ডি অরবিটালে। সো এই অবস্থায় ইলেকট্রন স্থিতিশীল। অনুরূপভাবে কপারের 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d, এখানে 9 হওয়ার কথা, বাট 9 হলেই তো অস্থিতিশীল হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। আর স্থিতিশীল কোনটা, ফুলফিল d10, এজন্য এখানে 9 না দিয়ে আমরা দিব d10। আর এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, যার কারণে এখানে একটা 2 এর পরিবর্তে 1 হয়ে যাবে। এভাবে আমরা ক্রোমিয়াম এবং কপারের 2টা ইলেকট্রন বিন্যাসী ব্যতিক্রমধর্মী, এর জন্য এভাবে করতে হবে। আর এই 2টাই হচ্ছে স্থিতিশীল অবস্থা। এবার আয়নের ইলেকট্রন বিন্যাস, ধরো আয়রনের 26টা পারমাণবিক সংখ্যা আছে, এর জন্য ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপরে যাবে 3d তে, 4s2 3d কয়টা হলো, 2 2 4 6 12টা, আর এই 6টা 16 18টা 20টা আছে কয়টা, 26টা। সো এখানে কয়টা যাবে, ইলেকট্রন যাবে 6টা। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আয়রন যদি আয়ন হিসাবে হয়, তাহলে আয়রন ধরো 2+, আয়রন 2+ হলে কি হবে, ইলেকট্রন সাধারণত আমরা জানি যে কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এটা ধনাত্মক আয়ন সৃষ্টি করে। যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটা 2+ হবে। সেক্ষেত্রে এখান থেকে শেষ কক্ষপথের যেটা আছে সেইখান থেকে ইলেকট্রন অপসারণ হয়ে যাবে। এখানে শেষ কক্ষপথ কোনটা, যদিও এখানে ডি অরবিটাল শেষে লিখছি, বাট শেষ কক্ষপথ হচ্ছে 4s, কারণ এটা হচ্ছে এই যে 4 নাম্বার উপস্তর, 4 নাম্বার উপস্তর, এর জন্য এটা হচ্ছে শেষ। সাজিয়ে লিখলে দেখা যাবে এটা শেষ কক্ষপথে চলে যায়। এই জন্য এখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, গেলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d6। এইভাবে আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। যদি আরো একটা ইলেকট্রন অর্থাৎ ফেরিক আয়ন যেটা 3+, এটা হয়, তাহলে এবার তো আর 4s উপস্তরের ইলেকট্রন নাই, এখন 3d সর্বশেষ কক্ষপথ। সো এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, এটা 1s2 2s2 ... 4s0 3d, শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে 5টা হবে। এইভাবে আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এটা হচ্ছে ধনাত্মক আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সাধারণত বর্জন করে, আর ঋণাত্মক আয়নের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন গ্রহণ করে। এর জন্য ইলেকট্রন শেষ কক্ষপথে যোগ হবে।
এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস খুব ভালোভাবে সহজেই করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।